এই ছেলেটা তার প্রিয় বন্ধুর বুকে ছুরি চালিয়ে তাকে হত্যা করতে চাইছে, কিন্তু প্রিয় বন্ধু হওয়ার পরেও সে কেন তার বন্ধুকে খুন করতে চায়? আসলে এই ভয়ঙ্কর ঘটনার পেছনে রয়েছে এমন এক সংস্থা যারা বাচ্চাদের ভার্চুয়াল দুঃস্বপ্নের ভেতর আটকে রেখে তাদের শরীর থেকে জোর করে এনজাইম বের করে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে একটা বন্ধুত্ব এই পরিণতিতে এসে পৌঁছালো? এই প্রশ্নের উত্তর জানাতেই আমি সামিয়া নিয়ে এলাম মেজ রানারের থার্ড পার্ট, মেজ রানার দ্য ডেথ কিওর মুভির এক্সপ্লেনেশন। তাহলে আজকে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এখানে যারা নতুন দেখছো তারা এই মুভিতে ঢোকার আগে আগের 2 পার্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নাও। সূর্য থেকে আসা এক ভয়ঙ্কর সোলার ফ্লেয়ারের পর পৃথিবীতে ফ্লেয়ার ভাইরাস ছড়িয়ে পড়ে, যা মানুষকে জম্বিতে পরিণত করতে থাকে। তখন উইকেড নামের এক সংস্থা এই ভাইরাসের কিওর খুঁজতে গিয়ে বাচ্চাদের উপর নৃশংস এক্সপেরিমেন্ট চালাতে থাকে। থমাস আর তার সঙ্গীরা উইকেডের তৈরি এক গোলকধাঁধা যার নাম মেইস সেখান থেকে পালিয়ে বেরিয়ে এলেও বিপদ তাদের পিছু ছাড়েনি, কেননা দ্বিতীয় পার্টে তাদের সঙ্গী টেরেসার বিশ্বাসঘাতকতায় উইকেড আবারও অনেক গ্লেডার্সকে ক্যাপচার করে নিয়ে যায়, যাদের মধ্যে থমাসের সবচেয়ে কাছের বন্ধু মিনহো রয়েছে। আর ঠিক এখান থেকেই শুরু হয় তৃতীয় পার্ট, যেখানে থমাস যে কোনো মূল্যে মিনহোকে উদ্ধার করতে চায়, কিন্তু থমাস তখনও জানে না যে তার নিজের শরীরেই লুকিয়ে আছে এই পুরো যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয় পার্টির শুরুতেই দেখা যায় জর্জ আর ব্রেন্ডা মরুভূমির মধ্যে দিয়ে একটা ট্রেনের পিছু নিচ্ছে। আসলে উইকেড যাদের ক্যাপচার করেছিল তারা সেই বাচ্চাদের এই ট্রেনে করে ল্যাবে নিয়ে যাচ্ছে। তবে 6 মাস ধরে ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল থমাস আর রাইট আর্মের লিডার ভিনসন। এই ভিনসন হলো এমন একজন সার্ভাইভার যে এতদিন ধরে উইকেডের বিরুদ্ধে লড়াই করে আসছে। সে চায় এই বাচ্চাদের একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে। এবার তাদের প্ল্যান অনুসারে জর্জ আর ব্রেন্ডা ট্রেনকে চেস করতে করতে এক পর্যায়ে ড্রাইভারের দিকে গুলি চালায়। তখন সেই ড্রাইভাররা ব্যাকআপ কল করলে মুহূর্তের মধ্যেই একটা জেট প্লেন এসে জর্জদের ধাওয়া করতে শুরু করে। আর ঠিক এই সুযোগেই থমাস আর ভিনসেন্ট তাদের গাড়ি থেকে লাফ দিয়ে সেই চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর তারা বুঝতে পারে যে ট্রেনের পেছনের দিকের একটা বগিতে সব গ্লেডার্সদের আটকে রাখা হয়েছে। তবে ইতিমধ্যেই গার্ডরা ছাদে উঠে হঠাৎ তাদের উপর ওপেন ফায়ার করে। গুলির শব্দে তখন পুরো মরুভূমি কেঁপে ওঠে। তবে এই তীব্র গোলাগুলির মাঝেই তারা একটা বগিতে এক্সপ্লোসিভ সেট করে দেয়, আর সেটা ব্লাস্ট হওয়া মাত্রই ট্রেনের পেছনের বগিগুলো পুরোপুরি আলাদা হয়ে থেমে যায়। এদিকে সেই জেট প্লেনটা জর্জ আর ব্রেন্ডাকে এক পর্যায়ে থামাতে বাধ্য করে এবং উইকেডের গার্ডরা তাদের গাড়ি থেকে নামতে বলে। এখানে দেখে বোঝাই যাচ্ছে যে জর্জ আর ব্রেন্ডার এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই করার নেই। কিন্তু পর মুহূর্তেই আমরা বুঝতে পারি তারা ঠিক সেই জায়গাতেই থামিয়েছিল যেখানে আগে থেকেই ট্র্যাপ পাতা ছিল, যার ফলে সেই ট্র্যাপে পড়ে বেশ কয়েকটা গার্ড মারা পড়ে। আর ফ্রাইপ্যানের নেতৃত্বে তাদের বাকি সঙ্গীরা সেই জেট প্লেনটাকে হাইজ্যাক করে ফেলে। মুভি শুরুর মাত্র কয়েক মিনিটেই এই লেভেলের অ্যাকশন, সুতরাং বুঝতেই পারছো যে এই পার্টটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। অন্যদিকে দেখা যায় থমাস, ভিন্স আর নিউট সহ বাকিরা তখনও গার্ডদের সাথে লড়াই করে যাচ্ছিল। তখন জর্জ সেই হাইজ্যাক করা প্লেনটা নিয়ে সেখানে এসে হাজির হয়। এরপর সবাই মিলে প্লেন থেকে চেইনের সাহায্যে বগিটাকে বেঁধে সেটাকে লিটারালি আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু থমাস যখন সেই বগির ভেতর ঢোকে তখন তার মুখ থেকে সব আনন্দ মুছে যায়, কারণ অন্য সবাইকে পাওয়া গেলেও তার সবচেয়ে কাছের বন্ধু মিনহো সেখানে নেই। তখন অ্যারিস তাকে জানায় যে উইকেড মিনহোকে আলাদা একটা বগিতে রেখে লাস্ট সিটি নামের এক শহরে নিয়ে গেছে, আর এটাই হলো পৃথিবীর একমাত্র শহর যেখানে ফ্লেয়ার ভাইরাস এখনো পৌঁছায়নি। শুধু তাই নয়, এই শহরেই রয়েছে উইকেডের হেডকোয়ার্টার। এই কথা শুনেই থমাস তখন মিনহোকে উদ্ধার করতে সেখানে যেতে চায়, কিন্তু ভিন্স আর জর্জ তাকে আটকায়, কারণ লাস্ট সিটিতে ঢোকা মানে সিংহের গুহায় নিজ ইচ্ছায় পা দেয়া। সামান্য একটা ভুল করলেই সেখান থেকে ফেরার সম্ভাবনা শূন্য হয়ে যাবে। এদিকে উইকেডও তাদের কাছাকাছি দিয়ে সার্চ অপারেশন চালাচ্ছে, ফলে 2 দিনের মধ্যেই তাদেরকে এই জায়গা ছাড়তে হবে। কিন্তু আমরা দেখতে পাই রাতের আধারে থমাস সবার অজান্তে একাই লাস্ট সিটির উদ্দেশ্যে রওনা দেয়। তবে ঠিক তখনই নিউট তাকে দেখে ফেলে। নিউট শুধু তাকে বলে যে আমরা যে লড়াই শুরু করেছি সেটা একসাথেই শেষ করব। তাদের সাথে ফ্রাইপ্যানও যোগ দেয়।
এভাবেই এই তিনজন মিলে লাস্ট সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু এই সিদ্ধান্তটা তাদের জীবনকে কোন দিকে নিয়ে যাবে সেটা তারা কেউই তখন জানত না। এরপর মুভির দৃশ্য বদলে চলে যায় উইকেটের ল্যাবে। সেখানে দেখা যায় মিনহোর জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে গাছগাছালিতে ভরা শান্ত এক জায়গায়। সেখানেই সে এক ছেলেকে দৌড়ে পালাতে দেখে, তবে তাকে ফলো করতে গিয়ে সে একটা অদ্ভুত জায়গায় ঢুকে পড়ে, যেটা আসলে ছিল একটা মেজ। তখন হঠাৎ তার পেছন থেকে একটা গ্রিভার ছুটে আসে। এটা সেই একই ভয়ঙ্কর ক্রিয়েচার যাকে তোমরা পার্ট 1-এ দেখেছ। এই দৃশ্য দেখে মিনহোর পুরো শরীর কাঁপতে শুরু করে। সে প্রাণপণে দৌড়ালেও মেইস তাকে চুম্বকের মতো টেনে সিলিংয়ে আটকে ফেলে, আর তখনই সেই গ্রিভার এসে তাকে ইনফেক্টেড করে দেয়। কিন্তু এসবের কিছুই আসলে বাস্তবে ঘটেনি, কারণ পরের দৃশ্যে দেখা যায় মিনহো আসলে ল্যাবের ভেতরে একটা ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমে আটকে আছে। তাকে বারবার এই মেইজের দুঃস্বপ্ন দেখানো হচ্ছে, যাতে তার শরীর সেই বিশেষ এনজাইম তৈরি করে যেটা দিয়ে অ্যান্টিডোট বানানো যায়। আর ঠিক এভাবেই উইকেট গ্লেইডার্সদের শরীর থেকে এনজাইম সংগ্রহ করে। এই বাচ্চাগুলোকে যে কতটা অমানবিক নির্যাতনের ভেতর দিয়ে যেতে হচ্ছে সেটা ভাবলেই যেন মাথা ঘুরে যায়। এদিকে দেখা যায় থমাস, নিউট আর ফ্রাইপেন তাদের যাত্রাপথে একটা অন্ধকার টানেলের সামনে এসে পৌঁছায়। তারা খুব সাবধানে সেই টানেলের ভেতর ঢোকে, কিন্তু ভেতরে ঢুকতেই চারদিক থেকে ইনফেক্টেড মানুষ তাদের দিকে ছুটে আসে। তখন তারা দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জম্বিদের হাত থেকে বাঁচতে গিয়ে এলোমেলোভাবে গাড়ি চালানোর ফলে তাদের গাড়িটাই একসময় উল্টে যায়। এরপর থমাস আর নিউট কাঁচ ভেঙে কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু ফ্রাইপেন তখনও ভেতরে আটকে ছিল। ঠিক সেই মুহূর্তে একটা জম্বি তাদের দিকে ছুটে আসে, কিন্তু ফ্রাইপেনকে তারা তখনও বের করতে পারেনি। তবে একদম শেষ মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে সে সেই জম্বিটাকে গুলি করে দেয়, কিন্তু ততক্ষণে শত শত জম্বি এসে তাদের পুরোপুরি ঘিরে ফেলেছে। ইনফেক্টেড হওয়াটা যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই জর্জ আর ব্রেন্ডা তাদের গাড়ি নিয়ে সেখানে এসে হাজির হয়, কারণ জর্জ সকাল থেকেই তাদের ফলো করছিল। সে জানত যে স্বাভাবিকভাবেই থমাসরা একা বেশিক্ষণ টিকতে পারবে না। এখানে এক মুহূর্ত দেরি না করে সবাই দ্রুত জর্জের গাড়িতে উঠে সেই টানেল থেকে নিরাপদে বেরিয়ে আসে। এরপর তারা লাস্ট সিটির কাছে এসে পৌঁছালে দেখা যায় পুরো শহরটা চারদিক থেকে বিশাল দেয়াল দিয়ে ঘেরা। দেওয়ালের বাইরে মানুষ প্রতিনিয়তই জম্বি হয়ে যাচ্ছে, অথচ ভিতরে উইকেট দিব্যি দিন কাটাচ্ছে। এদিকে উইকেটের হেডকোয়ার্টারে দেখা যায় ডক্টর ইভা আর টেরেসা তাদের বোর্ড মেম্বারদের সাথে একটা মিটিং করছে। বোর্ড মেম্বাররা তখন জানতে চায় যে পার্মানেন্ট অ্যান্টিডোট তৈরিতে আর কতটা সময় লাগবে। তখন টেরেসা তাদের সামনে একটা কঠিন সত্য তুলে ধরে। সে জানায় যে ইনফেক্টেডদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, তাই স্থায়ী কোনো সমাধান না পেলে একটা সময় এই সিটিও আর নিরাপদ থাকবে না। তাই তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব কিওর তৈরি করার। তার কথা শুনে বোর্ড মেম্বাররা কিছুটা আশ্বস্ত হয়, তবে ইভার চোখে একটা অদ্ভুত শান্ত ভাব দেখা যায়, যেন সে এমন কিছু জানে যা এই রুমের আর কেউই জানে না। এদিকে শহরের বাইরে দেখা যায় অসংখ্য সার্ভাইভার প্রোটেস্ট করছে, কারণ উইকেট তাদের শহরের ভেতর ঢুকতে দিচ্ছে না। তাই তারা সব ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তখন থমাসও এই বিশৃঙ্খলার সুযোগে তাদের সাথে ভেতরে ঢুকতে চায়, কিন্তু সে জানত না যে তার ঘাড়ে একটা ট্র্যাকার লাগানো আছে, যার ফলে উইকেট মুহূর্তেই তার উপস্থিতি টের পেয়ে যায়। সাথে সাথেই শহরের দেয়ালের ডিফেন্স সিস্টেম থেকে বিদ্রোহীদের উপর ভয়ঙ্কর গোলাবর্ষণ শুরু হয়। এই আক্রমণে সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালাতে থাকে, আর এই বিশৃঙ্খলায় থমাস সহ জর্জ, নিউট, ব্রেন্ডা আর ফ্রাইপেন সবাই কিছু গার্ডদের হাতে ধরা পড়ে যায়। এরপর তাদের সবাইকেই একটা গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামতেই জর্জ একজন গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ ব্রেন্ডার জন্য সে তখন পাগল প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু সেই গার্ড তাকে থামিয়ে বলে যে আমরা সবাই একই পথের মানুষ। এরপর সে তার মুখ খোলে। সামনে দাঁড়িয়েছিল গ্যালি। তোমাদের মনে আছে, এই হলো সেই গ্যালি যাকে আমরা পার্ট 1-এ মারা যেতে দেখেছি। তবে সে এখানে জানায় যে তাকে মৃত ভেবে সবাই ফেলে গিয়েছিল, কিন্তু পরে জ্ঞান ফিরলে সে বেঁচে ফিরে এই বিদ্রোহীদের দলে যোগ দেয়। তার কথা শুনেই থমাস তার উপর বেশ চড়াও হয়ে যায়, কারণ গ্যালির জন্যই চাক মারা গিয়েছিল।
তবে গ্যালি নিজেও সেই অপরাধবোধ বহন করে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরে নিউট থমাসকে থামিয়ে দেয় এবং বলতে থাকে সে আসলে এটা ইচ্ছে করে করেনি, কারণ তখন সে ইনফেক্টেড ছিল, সুতরাং সে হুঁশে ছিল না। এরপর সিচুয়েশন কিছুটা ঠান্ডা হলে গ্যালি জানায় যে শহরে ঢোকার কিছু গোপন পথ তার জানা আছে এবং সে তাদের সাহায্য করতে চায়। তখন সবাই রাজি হলে গ্যালি তাদের নিয়ে যায় বিদ্রোহীদের লিডার লরেন্সের কাছে। এই লরেন্স নিজেও ফ্লেয়ার ভাইরাসে আক্রান্ত। তার মুখের একবার জম্বিদের থাবায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পর সিরাম না নিলে সে আর টিকে থাকতে পারবে না। গ্যালির মুখে সবকিছু শুনে সে প্রথমে রাজি হতে চায়নি, তবে শেষমেশ সে কেবল দুজনকেই সেই গোপন পথে ঢোকার অনুমতি দেয়। তখন গ্যালি থমাস আর নিউটকে নিয়ে একটা ম্যানহোলের ভেতর ঢুকে পড়ে। এরপর নোংরা নর্দমার টানেল দিয়ে তারা ধীরে ধীরে এগোতে থাকে। প্রতিটা পদক্ষেপে অন্ধকার আরও ঘন হতে থাকে। একটা ভুল মোড় নিলেই এই টানেলেই তাদের চিরকালের জন্য হারিয়ে যেতে হবে। তবে তারা সফলভাবে শহরের ভেতরের একটা রাস্তায় উঠে আসে। রাস্তায় এসে তারা যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারে না, কারণ এখানে মানুষ দৈনন্দিন কাজে বাইরে বেরোচ্ছে, দোকান চলছে, সবকিছুই একদম স্বাভাবিক, যেন পৃথিবীতে কোনো ভাইরাসই নেই। কিন্তু ইতিমধ্যে উইকেট তাদের উপস্থিতি টের পেয়ে রাস্তায় সিকিউরিটি গার্ডদের নিয়ে সার্চ অপারেশন শুরু করে দেয়, যার ফলে তারা তিনজন দ্রুত একটা সিক্রেট জায়গায় লুকিয়ে পড়ে। সেখান থেকে উইকেটের হেডকোয়ার্টারটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। এমনকি বাইনোকুলার দিয়ে থমাস ল্যাবে কাজ করতে থাকা টেরেসাকেও দেখতে পায়। দেখা যায় টেরেসা তখন সাই নামের একটা ইনফেক্টেড মেয়েকে শান্ত করার চেষ্টা করছিল। এরপর তার সামনে মিনহোকে হাজির করা হয়। টেরেসা তাকে জানায় যে তার শরীরের এনজাইম দিয়ে সাইকে বাঁচানো সম্ভব, কিন্তু মিনহো তাকে বিশ্বাসঘাতক বলে তার উপর হামলা করে বসে। তবে সময় মতো গার্ডরা এসে তাকে থামিয়ে দেয়। কিন্তু উইকেট মিনহোকে কেন এতটা আলাদাভাবে ট্রিট করছে? তার এনজাইমে কি এমন কিছু আছে যা অন্যদের নেই? ব্যাপারটা কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে। এদিকে গ্যালি উইকেটের অফিসে ঢোকার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে টেরেসাকে কোনোভাবে ট্র্যাপ করে তার সাহায্যে ভেতরে ঢুকতে চায়, কিন্তু থমাস এতে রাজি হতে চায় না। তবে তখন নিউট হঠাৎ তার উপর প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে ওঠে, কারণ সে জানে যে টেরেসার প্রতি থমাসের ফিলিংস রয়েছে। অথচ সবার চোখে টেরেসা এখন একজন বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই না। তবে পরদিন সকালে নিউট তার আচরণের জন্য থমাসকে সরি বলে। আর ঠিক তখনই থমাস আবিষ্কার করে যে নিউটের হাতে ভাইরাসের কালো শিরা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ নিউট ইতিমধ্যেই ইনফেক্টেড হয়ে গেছে। কিন্তু নিউট তখন মৃত্যুর কথা ভাবছে না, সে শুধু মিনহো আর বাকিদের মুক্ত করতে চাইছিল। তার এই কথা শুনে থমাসের ভেতরটা কেমন যেন করে ওঠে, কারণ এখন আর সময় তাদের পক্ষে নেই। তাই ফাইনালি থমাস গ্যালির আইডিয়াকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সেদিন সে উইকেট অফিসের সামনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। টেরেসা তাকে দেখা মাত্র অবাক হয়ে তাকে ফলো করতে শুরু করে। এভাবে থমাস তাকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাদের সাথে যা করেছো এর জন্য কি আফসোস করো? টেরেসা উত্তর দেয় যে হ্যাঁ, তার মাঝে মাঝে আফসোস হয়, কিন্তু সে মানব জাতির ভালোর কথা ভেবে আবারও ঠিক একই কাজ করবে। তবে আর কিছু বলার আগেই গ্যালি আর নিউট মিলে তাকে ধরে ফেলে। এরপর তারা টেরেসার কাছে মিনহো এবং বাকিরা কোথায় আছে সেটা জানতে চায়। তখন টেরেসা ল্যাবের সব তথ্য বিস্তারিত বলে দেয়। সে জানায় যে ভেরিফাইড ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ল্যাবে ঢোকা অসম্ভব। এটা শুনে গ্যালি তার আঙুলটাই কেটে নিতে চায়, কিন্তু থমাস তাকে থামিয়ে বলে যে হয়তো এবার টেরেসা নিজেই তাদের সাহায্য করবে। এরপর টেরেসা তাদের ঘাট থেকে ট্র্যাকারটা বের করে দেয়, কিন্তু ঠিক এই মুহূর্তে সে হঠাৎ ব্রেন্ডাকে দেখে চমকে যায়, কারণ ব্রেন্ডা তো অনেক আগেই ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তবু এখনও সে সম্পূর্ণ স্বাভাবিক আছে। তখন টেরেসার মাথায় হিসাব মিলতে শুরু করে, কেননা শেষবার থমাসের রক্ত থেকে নেয়া এনজাইম দিয়েই ব্রেন্ডার ট্রিটমেন্ট হয়েছিল। এর মানে থমাসের রক্তে নিশ্চয়ই অসাধারণ কিছু আছে। তাই সে চুপি চুপি থমাসের রক্তের স্যাম্পল নিয়ে নেয়, কিন্তু গ্যালি সেটা দেখে ফেলে তাকে থামিয়ে দেয়। তবে এই ছোট্ট ঘটনাটা যে পরে সবকিছু বদলে দেবে সেটা তখন কেউ কল্পনাও করতে পারেনি। অতঃপর গ্যালি আর থমাস গার্ডদের ছদ্মবেশে টেরেসাকে নিয়ে উইকেটের অফিসে ঢুকে পড়ে। ভেতরে ঢোকা মাত্র তারা কিছু গার্ডদের উপর হামলা করে সিসিটিভি রুমের কন্ট্রোল দখল করে নেয়। এভাবে শহরের বাইরে বসে লরেন্স সবকিছু মেনটেন করতে থাকে।
এরপর তারা ল্যাবের গার্ডদের ধরাশয়ী করে বেশ কয়েকজন বন্দী বাচ্চাদের মুক্ত করে ফেলে। তবে টেরেসা কিন্তু বরাবর চেষ্টা করছিল থমাসকে ম্যানিপুলেট করার, কারণ সে যে কোনো মূল্যে তার ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করতে চায়। তার বিশ্বাস যে থমাসের রক্ত থেকেই হয়তো সেই কিওর তৈরি করা যাবে, যা এতদিন ধরে সম্ভব হয়নি। এছাড়া সে টের পায় যে নিউটও ইনফেক্টেড হয়ে গেছে, কিন্তু তার কথায় পাত্তা না দিয়ে গ্যালি যায় নিউটের জন্য সিরাম আনতে। আর থমাস ও নিউট মিনহোকে খোঁজার জন্য টেরেসা সহ একটা লিফটে চড়ে বসে। ঠিক সেই সময়ে দেখা যায় মিনহোকে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ জনসনের আদেশে তার শরীর থেকে সমস্ত সিরাম একেবারে বের করে নেওয়া হবে। এতে সে মারা গেলেও জনসনের তাতে কিছুই যায় আসে না। এদিকে দেখা যায় যে থমাসদের লিফটে হঠাৎ জনসন এসে ঢোকে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কিন্তু তাকে দেখে বোঝা যায় যে সে টের পায়নি যে থমাস ঠিক তার পেছনেই গার্ডদের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। জনসন তখন টেরেসাকে বলে যে থমাস এই শহরে ঢুকে পড়েছে, তাই সে যদি যোগাযোগ করে তাহলে সে যেন তাকে সবার আগে জানায়। লিফট থেকে বেরিয়ে টেরেসা আবারও থমাসকে তার ব্লাড স্যাম্পল দেওয়ার জন্য রাজি করাতে চায়। এতে থমাস তার উপর ভীষণ রেগে যায়। ততক্ষণে জনসনও তাকে চিনে ফেলে গান তাক করে। তখন থমাস হঠাৎ টেরেসাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কিন্তু জনসন জানে যে থমাস কখনোই টেরেসাকে গুলি করতে পারবে না। আর সত্যি দেখা যায় থমাসের হাত পা কাঁপতে থাকে। এই দ্বিধার সুযোগে টেরেসা এক ঝটকায় তাদেরকে একটা গ্লাস ডোরের পেছনে বন্দি করে ফেলে। জনসন রেগে গেলেও টেরেসা তাকে বলে যে সে ঠিক কাজটাই করেছে। সে যে কোনো মূল্যে থমাসকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ তার ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করাটা অত্যন্ত জরুরি। এদিকে গ্যালি অন্যান্য বাচ্চাদের মুক্ত করার পর ব্রেন্ডা একটা বাস নিয়ে সেখানে এসে হাজির হয়। এরপর সবাই সেই বাসে উঠে পড়লে ব্রেন্ডা গার্ডদের পাশ কাটিয়ে বাস চালিয়ে পালাতে থাকে। অন্যদিকে থমাস আর নিউট ততক্ষণে সেই সিল্ড রুম থেকে বেরিয়ে এসে চারদিকে মিনহোকে খুঁজতে থাকে। তখন তাদের সামনে চলে আসে স্বয়ং ইভা পেজ। এরপর সেখানে জনসন এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। ঠিক সেই সময় দেখা যায় ল্যাবের ডক্টররা মিনহোকে অজ্ঞান করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মিনহো অতর্কিতে তার উপর হামলা করে তার গলায় একটা সার্জিক্যাল টুল ঢুকিয়ে দেয়। এরপর গার্ডদের মেরে সে ল্যাব থেকে বেরিয়ে আসে। ফাইনালি থমাস আর নিউট তাকে রেস্কিউ করে, কিন্তু জনসন আবারও সেখানে এসে তাদের উপর গুলি চালাতে থাকে। তখন তারা কোনো মতে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর জনসনের আদেশে গার্ডরা সেই দরজার লক ভাঙতে শুরু করে। এই অবস্থায় বের হওয়ার কোনো পথ না পেয়ে তারা রুমের বাইরের দিকের কাঁচ ভেঙে নিচের সুইমিং পুলে ঝাঁপ দেয়। তবে পুল থেকে উঠতে কিছু গার্ড এসে তাদের ঘিরে ফেলে, কিন্তু হঠাৎ সেই গার্ডদের মধ্যে থেকে একজন তার সঙ্গীদের উপরই গুলি চালিয়ে তাদের ডাউন করে দেয়। আসলে সে ছিল গ্যালি, যে কিনা ছদ্মবেশে তাদের বাঁচাতে এসেছে। মিনহো সেখানে গ্যালিকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এদিকে ব্রেন্ডা তখনও বাচ্চাদের নিয়ে বাসে করে সিটি থেকে পালাচ্ছিল, কিন্তু চারদিক থেকে অসংখ্য গার্ড এসে তাদের ঘিরে ফেলে। তখন ব্রেন্ডা তার পিস্তল থেকে একটা ফ্লেয়ার ছুড়ে দেয়। এই সিগন্যাল পেয়ে ফ্রাই প্যান আগে থেকেই প্রস্তুত করে রাখা ক্রেন দিয়ে বাসটাকে চেইনে বেঁধে রীতিমতো আকাশে তুলে নেয়। এই দৃশ্য দেখে গার্ডরা হা করে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু তারা যখন অনেক উঁচুতে ছিল ঠিক তখনই তাদের বাসটির বাম্পার খুলে যেতে শুরু করে। ফলে এত উঁচু থেকে পড়ে তারা প্রায় মরতেই বসেছিল। তবে শেষ মুহূর্তে ফ্রাই প্যান বাসটিকে সেফলি নিচে নামিয়ে নিতে সক্ষম হয়। ঠিক একই সময়ে দেখা যায় লরেন্স তার চূড়ান্ত প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করে। সে নিজের শরীরে বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ বেঁধে শহরের দেয়ালের দিকে হাঁটতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে জানে যে এটাই তার শেষ যাত্রা, আর নিজের জীবন উৎসর্গ করে সে দেয়ালে এক বিশাল ফাটল তৈরি করে। সেই ফাটল দিয়ে শহরের বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে থাকে শত শত মানুষ, যাদের মধ্যে অনেকে ইনফেক্টেডও ছিল। আর এই একটা মুহূর্তই পুরো মুভির গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। অন্যদিকে দেখা যায় টেরেসা তখনও ল্যাবে থমাসের রক্ত নিয়ে টেস্ট করে যাচ্ছিল। মাইক্রোস্কোপের নিচে স্যাম্পল রেখে সে প্রথমে ভাবে যে কিছু হয়তো ভুল হচ্ছে, কারণ এই রেজাল্ট আগেরটার চেয়ে সম্পূর্ণ আলাদা। কেননা অন্যান্য রক্ত ভাইরাসকে শুধু ধীর করে, কিন্তু থমাসের রক্ত ভাইরাসের কোষগুলোকে একটা একটা করে মেরে ফেলছে। এই দৃশ্য দেখে তার হাত পা কাঁপতে থাকে। আসলে এতদিন ধরে পুরো বিশ্ব যা খুঁজছিল সেটা এই ছেলেটার শরীরেই ছিল।
অর্থাৎ থমাসই হলো সেই ব্যক্তি যার রক্ত থেকে পার্মানেন্ট কিওর তৈরি করা সম্ভব। এমন রেজাল্টে ইভাও স্তব্ধ হয়ে যায়, কেননা সেও এই পার্মানেন্ট কিওরের আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিল। এদিকে বিদ্রোহীরা শহরে ঢুকে পড়লে গার্ডদের সাথে তাদের শুরু হয় তুমুল যুদ্ধ। গোলাগুলি আর রকেট লঞ্চারের আঘাতে শহরের প্রবেশপথ পরিণত হয় ধ্বংসস্তূপে, যার ফলে থমাসরাও এই সংঘর্ষের মাঝে আটকা পড়ে যায়। এছাড়াও দেখা যায় নিউটের অবস্থা দ্রুত খারাপের দিকে যাচ্ছে। তখন থমাস ব্রেন্ডাকে বলে, তোমরা সবাইকে নিয়ে চলে যাও, কারণ আমরা হয়তো আর এখান থেকে বেরোতে পারবো না। কিন্তু সেই মুহূর্তে ব্রেন্ডা জানায় যে জর্জ হাইজ্যাক করা জেট প্লেনটিকে নিয়ে আসছে। এরপরেই জর্জ তাদের উদ্ধার করার জন্য প্লেন নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন ব্রেন্ডা সব বাচ্চাদের নিয়ে প্লেনে উঠে পড়ে। এরপর থমাস ও নিউটকে নিয়ে প্লেনের দিকে আগাতে থাকে, কিন্তু নিউটের শরীরে ভাইরাস ততক্ষণে পুরোপুরি প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তার শিরায় শিরায় কালো রেখা দ্রুত ছড়িয়ে পড়েছে। নিউট তখন নিজেই বাঁচার আশা ছেড়ে দিয়ে থমাসকে চলে যেতে বলে, আর তার শেষ স্মৃতিচিহ্ন হিসেবে সে নিজের লকেটটাকে থমাসের হাতে তুলে দেয়। কিন্তু থমাস তো তাকে ছেড়ে দেওয়ার মানুষ না, তাই সে গ্যালি আর মিনহোকে ব্রেন্ডার কাছ থেকে সিরাম আনতে পাঠায়। কিন্তু নিউট ততক্ষণে ক্রামচম্পিতে পরিণত হতে থাকে। এক পর্যায়ে সে নিজেই নিজেকে গুলি করতে চায়, কিন্তু থমাস তার হাত থেকে পিস্তল ছিটকে দেয়। তখন নিউট পুরোপুরি জম্বি হয়ে থমাসের উপরেই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। থমাস বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু নিউটের ভেতরে তখনও শেষ একটু চেতনা টিকে ছিল। আর সেই চেতনার শেষ আলোটুকু দিয়ে সে ধস্তাধস্তির মাঝেই নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। ততক্ষণে ব্রেন্ডা সিরাম নিয়ে ছুটে আসে, কিন্তু এখন আর কিছু করার সময় নেই। নিউটের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। থমাসের গলা থেকে কোনো শব্দ বেরোয় না, শুধু তার পুরো শরীর কাঁপতে থাকে। পুরো ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল এটাই, যেখানে একজন বন্ধু তার আরেকজন বন্ধুর সামনে নিজেকে শেষ করে দেয়। ঠিক তখনই টেরেসা মাইকে অ্যানাউন্স করে জানায় যে থমাসের রক্তে পার্মানেন্ট কিওর রয়েছে, তাই সে যদি চায় তবে সব ইনফেক্টেড মানুষকে বাঁচানো সম্ভব। তবে নিউটকে হারানোর পর থমাসের জীবনে আর হারানোর মতো কিছুই নেই, তাই সে নিজেকে উইকেডের হাতে তুলে দিতে তাদের অফিসের দিকে হাঁটতে থাকে। পথে ইভা তার সামনে আসে এবং প্রমিস করে যে তারা সবাইকে মুক্ত করে দেবে, কারণ পার্মানেন্ট কিওর তৈরির উপায় তারা পেয়ে গেছে। অর্থাৎ থমাস তখন সবাইকে মুক্তি দিতে নিজেই সব ভোগান্তি পেতেও পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ পেছন থেকে জনসন ইভাকে গুলি করে শেষ করে দেয়। এরপর সে থমাসকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে আসে। এখানে টেরেসা কিন্তু জানতো না যে জনসন ইভাকে মেরে ফেলেছে, তাই সে তার কথা মতো থমাসের শরীর থেকে এনজাইম কালেক্ট করতে থাকে। তবে তখনই জনসন তার আসল চেহারা দেখাতে শুরু করে। সে থমাসকে বলে যে তোমাকে আমরা মরতে দেব না, তোমাকে জীবিত রেখে অ্যান্টিডোট তৈরি করা হবে, কিন্তু এই অ্যান্টিডোট শুধু তাদেরকেই দেওয়া হবে যারা শুধু তার কাজে আসবে। অর্থাৎ জনসন এই অ্যান্টিডোটকে নিজের ক্ষমতার হাতিয়ার বানাতে চায়, আর ঠিক এই কারণেই সে ইভাকেও সরিয়ে দিয়েছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর রিভিল আসে তখন যখন সে থমাসের এনজাইম নিজের শরীরে পুশ করতে যায়, কারণ জনসন নিজেও আগে থেকেই ইনফেক্টেড ছিল। এতদিন ধরে শুধুমাত্র নিজের কিওর পাওয়ার জন্যই সে এই পুরো প্রোগ্রামে কাজ করে এসেছে। তবে টেরেসা কিন্তু তার সব কথা শুনে নিয়েছিল, তাই এবার সে জনসনের মাথায় আঘাত করে থমাসের বাঁধন খুলতে শুরু করে। কিন্তু তাকে পুরোপুরি মুক্ত করার আগেই জনসন তার উপর অ্যাটাক করে বসে। টেরেসা তখন মাটিতে পড়ে যাওয়া এনজাইমের অ্যাম্পুলটা হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জনসন তাকে মারাত্মকভাবে আহত করে ফেলে। তখন থমাস তার সব বাঁধন ছিঁড়ে জনসনের সাথে তীব্র ফাইটে জড়িয়ে পড়ে। দুজনেই একে অপরকে ঘুষি মারতে থাকে। তবে জনসন হঠাৎ পিস্তল বের করে ট্রিগারে আঙুল রাখে, আর ঠিক সেই মুহূর্তে নিচ থেকে বিদ্রোহীরা ভারী কামান দিয়ে উইকেট বিল্ডিংয়ে গোলাবর্ষণ শুরু করে। এই গোলার আঘাতে জনসন একপাশে ছিটকে পড়লে থমাস আর টেরেসা পালাতে শুরু করে, কিন্তু জনসন পেছন থেকে তাদের দিকে গুলি চালায়, আর থমাস তখন টেরেসাকে বাঁচাতে গিয়ে নিজের পেটে গুলি খায়। টেরেসা আহত থমাসকে নিয়ে অন্য একটা ল্যাবে আসে। সেখানে কাচের চেম্বারে কিছু ইনফেক্টেড ব্যক্তিকে সিল করে রাখা ছিল। জনসন সেই অন্ধকার ল্যাবে এসে তাদের খুঁজতে থাকে, আর এক পর্যায়ে সে তাদের দেখেও ফেলে। তাই টেরেসা তখন তাকে অ্যান্টিডোটটা অফার করে, কিন্তু জনসনের কাছে থমাসই সবচেয়ে দামি, কারণ থমাসের রক্তই তার ক্ষমতার চাবিকাঠি।
ঠিক তখনই থমাস একটা ভারী যন্ত্র তার দিকে ছুঁড়ে মারে। এর আঘাতে সিল্ড করা চেম্বারগুলোর কাঁচ ফেটে যায় আর ভেতর থেকে ইনফেক্টেড জম্বিরা বেরিয়ে এসে জনসনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এভাবেই এই ক্ষমতালোভী লোকটার ভয়ঙ্কর পরিণতি হয়। এই সুযোগে টেরেসা থমাসকে নিয়ে বিল্ডিংয়ের ছাদের দিকে দৌড়ায়। বিদ্রোহীদের হামলায় তখন পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গিয়েছে। ছাদে এসে টেরেসা সবকিছুর জন্য থমাসের কাছে ক্ষমা চায়। তার গলা ভার হয়ে আসে। থমাস তখন চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। আর এই মুহূর্তেই বোঝা যায় যে টেরেসা সত্যিই থমাসকে ভালোবাসত, কিন্তু সবাইকে বাঁচানোর তাগিদেই সে এতটা কঠোর হয়ে গিয়েছিল। বিল্ডিং তখন একে একে কোলাপস হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই জর্জ আবারও জেট প্লেন নিয়ে হাজির হয়। গ্যালি, ফ্রাইপ্যান আর ব্রেন্ডা মিলে থমাসকে প্লেনে তুলতে চেষ্টা করে, কিন্তু আগুনের কারণে তারা বেশি কাছে আসতে পারছে না। থমাস হাত বাড়ায়। তাদের হাত প্লেনকে প্রায় ছুঁয়েই যায়, কিন্তু টেরেসা একটু পিছিয়ে এসে থমাসকে জোরে ধাক্কা দিয়ে প্লেনে তুলে দেয়। তার ঠোঁটে তখন ছোট্ট একটা হাসি ফুটে ওঠে, কিন্তু সে নিজে আর উঠতে পারে না। আগুনের হলকা তাকে নিয়েই পুরো বিল্ডিংটা ধসে পড়ে। থমাস শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকে। ধ্বংসস্তূপের নিচে টেরেসা হারিয়ে যায় চিরতরে। এরপর আহত থমাসকে নিয়েই সবাই এই ধ্বংস হওয়া শহর ত্যাগ করে। পুরো শহরটি তখন বাসের অযোগ্য হয়ে গিয়েছে, আর পৃথিবীতেও আর কোনো নিরাপদ শহর অবশিষ্ট নেই। তাই সব সার্ভাইভার চলে আসে সমুদ্রের মাঝে একটা রিমোট দ্বীপে, যেটা সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত। এখানেই সবাই মিলে নতুন সভ্যতা গড়ে তুলতে শুরু করে। আর থমাসও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে প্রতিদিন সে সমুদ্রের ধারে একা বসে থাকে। মিনহো জানে যে সে তখন নিউট আর টেরেসার কথা ভাবছে, তাই সে তাকে কিছু বলে না, শুধু পাশে এসে বসে থাকে। এভাবেই একদিন মিনহো থমাসকে নিউটের রেখে যাওয়ার সেই লকেটটা দেয়। থমাস লকেটের ভেতর একটা নোট খুঁজে পায়। নিউট ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই নোটটা লিখেছিল। সেখানে সে লিখেছে, থমাস আমার বন্ধু, আমি জানি যখন তুমি এই চিঠিটি পড়ছ তখন আমি আর এই পৃথিবীতে নেই। এটা আমার লেখা সর্বপ্রথম এবং শেষ চিঠি। আমার এখনো মনে পড়ে যখন তুমি প্রথমবার বক্সে করে আমাদের কাছে এসেছিলে, যার নিজের নাম পর্যন্ত মনে ছিল না। তবে তারপরেও তুমি মেইজের রানে সবার চাইতে এগিয়ে গিয়েছিলে। আর সেদিনই আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি শুধু তোমার পথেই চলবো। তাই আজও আমি তাই করছি। তোমাকে জানিয়ে রাখি, আমি মরতে ভয় পাই না। তোমাকে হয়তো কখনো বলা হয়নি, তবে তোমার বন্ধু হতে পেরে আমি গর্বিত। আমি চাবো তুমি যেন বাকি সবাইকে নিয়ে নতুন এক ভবিষ্যৎ গড়ে তোলো। থমাস নোটটা পড়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এই নতুন দ্বীপে নতুন শুরুতে নিউটের কথাগুলোই হয়ে ওঠে তার সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। এই ছিল মেজ রানার পার্ট 3, অর্থাৎ সর্বশেষ পর্ব। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটিতে 5000 লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য। আসলে আমি কখনো ভাবিনি যে এটা কমপ্লিট হয়ে যাবে। আর যাদের অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়েছে তাদের কাছে আমি সত্যি অনেক অনেক সরি। আর কখনো ভুল হবে না। শুধু এইবারের মতো তোমরা কি পারবে না আমাকে ক্ষমা করতে? আশা করি যারা আমার ভিডিও দেখো তারা আমাকে ক্ষমা করে দেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা আশা করি জানো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।